আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক বড় জিনিসে তো কেড়ে নিয়েছেন। দিয়ে কি হবে? এসব বিষয় বাদ, ওকে। জিনিসটা নিবা? আমি নিব না। শিওর নিবে না? হুম। ড্যাম শিওর। তুমি নিবেই? যদি না নিই? বাজি? হুম। বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই? তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে। আরা পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। হাতে তো দেখি মাইন্ড কিলার। হাতে কেমনে জানো কিটক্যাট আমার ফেভারিট? সেটাও জানে বাকি সব ফেরত দিতে পারি, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বৃথা। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম আমি। কারণ যতই চুপ থাকি না কেন, কিটক্যাট আমার জান। জান যায় পর কিটক্যাট নিয়ে যায়। কি বলছিলাম না, না নিয়ে পারবে না? আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো। এখন আমি যা চাই তা দেন। কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দিবেন বলছেন। এই রে, কি বলে ফেলেছি! এখন সে কি চাইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। কি চাই বলেন? তোমাকে চাই, 2 ঘন্টার জন্য। উম, মানে? মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমায় দিয়ে কি করবেন, তাও আবার রাতে বেলা? যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ। হ্যাঁ। যাক, তবু অন্য কিছু তো চাইনি। বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার মাথা, সরি আমার ভুল। আমার হাত আর তার হাত, তবুও আমার কেমন থুড়ি কেমন যেন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে চাচ্ছি, আর সে কাছে টানছে আমায়। এতটা ঘৃণা জমিয়েছি যে ভুলে ঘৃণা, না সরি, ভালোবেসে না ফেলি আবার। ধুর, সব গুলিয়ে যাচ্ছে আমার। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত তখন 8টা 40, মানে 10টা 40 পর্যন্ত তার সাথে আমায় থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলবটা কি। সে কি আমার প্রেমে টেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিতেও প্রেমে পড়ে না, সে তো শুধু চায়। আমার সব তো সে পেয়েই গেছে। বুঝি না এই ছেলেটাকে, কখন কি করে সে, কখন কি চায়, সেটা নিজেও বুঝতে পারি না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝবো? সেদিন রাতে সবাই যে যার রুমে। আমার আর মিমির এক রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরবের ঘরে গেলাম। আসছো? তোমারই অপেক্ষায় ছিলাম বেবি। এই 2 ঘন্টা আমার। কেন, আবার কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। আর বিলিভ নেই। যাই হোক। সে আমাকে বসালো, এরপর সে আমার কোলে মাথা রাখতে শিউরে উঠলাম আমি। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠলো। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম আমি। কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আত্মার বাইরে মনে হচ্ছিল। তবু নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করছে। কি চায় সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, বলুন। আমার মাথা ব্যথা করতেছে। মাথাটা একটু টিপে দিবেন? কিভাবে দেব, হাত তো ধরে রেখেছে সে। ওহ, সরি। আরাম হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনছি। জাদু টাদু করলো নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছিলাম। তার চুলগুলো সেই সফট, হাতে সুড়সুড়ি লাগছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু তারটা তো উল্টো। আরা প্রশ্ন করলো। কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। ইমোশনাল কথাবার্তা লাভ নেই, আধা পড়বে না। এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করতেছি, তুমিও কিছু বলো। আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টায় কথাটা বললাম। ও আচ্ছা। আরব উঠে দাঁড়ালো। আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কারণ একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ। অনেকটা মোহর মতো। অদ্রি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিছে, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল।
আরবকে রেখে চলে আসলাম। তবুও আমি ধরে আছি, কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরবের দিকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আরব কেন করছে এমন। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয়ে আরবও ইগনোর করছে আমায়। ভালোই হলো, আর জ্বালাবে না এটাই ভাবছিলাম, কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশিই হলাম যে তার থেকে দূরে থাকতে পারবো এখন। যত সময় সবার মাঝে থাকি পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একা হলে সবটা মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এগিয়ে এদিকে আমি একা একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি গত রাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায়ায় জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাপ গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম আরাপও। ভালোই হলো, আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেলে থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি, আর আরাম আমার থেকে কিছুটা দূরে। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম আরাম আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়ে আবার তাদের পিছু ধরবো, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে হেল্প করলো আমায়, পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাম। এখানে যে। দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ হেল্প করার জন্য। এইটুকু বলে চলে যেতে লাগলাম, পা পিছলে গেল। আরাপ ধরে ফেললো। আবারও স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম আমি। আবারও ধন্যবাদ। আনহা, বলুন। আমার থেকে কি দূরে থাকতে চাও? হুম। কেন? জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগের গুলো? তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে যেই হোক, সত্য তো এটা আমিও জানি। হুম, সত্যি। কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আচ্ছা, আর আমি? জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। হুম। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না, তোমার কি লাগবে? বিয়ে করুন আমায়। সরি, আমি কোনো দিন বিয়ে করব না। তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরব কোনো জবাব দিল না, জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না সেটা। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকেই খুঁজে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নেই, পেছনে তাকিয়ে দেখি আরবও নেই। তার মানে কি ও সত্যি চলে গেছে? এখন আমি একা কি করব? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগলো আমার। চারপাশে জিজ্ঞেস করে অগত্যা সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল, সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো। কিছুটা ভয়, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম। আর সেই সাথে আমার ফোনের নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশিই ফাঁকা লাগতে লাগলো। সামনে দুটো রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে একটা রাস্তায় হাঁটা শুরু করলাম আমি। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম আমি। এমনি আমার এইসব প্রাণী আজব লাগে, ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, নড়ার শক্তিটাও হারিয়ে গেল আমার। সাপটা আমার দিকে আসতে লাগলো। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টো দিকে। দৌড়তে দৌড়তে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরাপ। ভয়ের কারণে আরাপকেই জড়িয়ে ধরলাম আমি। শান্ত হও। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কি করে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বোঝালাম। কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না। শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার খোঁজ করলাম পিক দেখিয়ে তোমার। তখন বলল। আমার পিক কই পেলেন? জানার কথা না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে? হুম। আর যে কি কি করেছেন আল্লাহ জানে। মেবি। বাইদা রাস্তা আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরাপকে ছেড়ে দিলাম। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিলাম আমি, কিন্তু পেছনে তো দুটো রাস্তা ছিল, বুঝলেন কি করে? তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল। আর প্রথমেরটা 10 ধরলে তো বুঝলা কেমনে জানলাম? ভাই আমার একটু টিপস দিন। আসো বৎস। ফুটেন। আমি কোনোদিনও আপনার হেল্প নেব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখবো না। হুম।
এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? একা যাব, কিন্তু কোন দিকে যাব? জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তায়। ওকে। সাহস নিয়ে আগাতে লাগলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছি একজন, কিন্তু আনহা না, আরাব ভয় পেয়েছে। আমি পেছনে ঘুরে দেখি আরাবের মুখের অবস্থা হাস্যকর। কিচ্ছে আরাম করে দাঁড়ায় কেন? আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। কিতা সত্যি? এত বড় হয়ে ভয় পান আপনি? না মানে, হায় রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতেই ভয় পেয়ে গেল। আসেন, আমি আছি, আপনার কিছু হবে না। আরাব পাশাপাশি দাঁড়ালো, দুজন হাঁটতে লাগলাম। আবারও বিদ্যুৎ চমকালো। আরবের দিকে তাকিয়ে দেখলাম আরব এবারও ভয় পেয়েছে, কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরব আমায় স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আমি পাশের জনের হাত ধরে ফেলতাম। হাতটা ধরেন, আমি আছি পাশে। আচ্ছা। আরব আমার হাত ধরলো, আমরা হাঁটছি। তা মিস্টার আরব, আমার প্রশ্নের জবাব দিবেন না? জানতাম জবাব নেই। আবারও বিদ্যুৎ চমকালো, আরব শক্ত করে আমার হাত ধরলো। ও একটু বেশি ভয় পায় হয়তো এতে। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে। কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও বোঝা যায়। না মানে খাই, খাওয়ার জিনিস খাই। একটু মোটা হও, বেশি পাতলা। পারফেক্ট আছি। তাও ধরা যায়, কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হয়েছে। স্টপ। ওকে। আচ্ছা মিস্টার আরব, সত্যি করে বলেন না, আমার কি দোষ ছিল? জানি না, আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা। হঠাৎ বৃষ্টি নামলো, আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি, কিছুটা পানি, ঠান্ডা পানি, হাত বাড়িয়ে ধরতে লাগলাম। বৃষ্টি খুব ভালোবাসো তাই না? হুম। আচ্ছা। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। যেও না, কেন? ঠান্ডা লাগবে। না, আমি যাবই। এটুকু বলে আমি আগাতে লাগলাম। আরব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আরব আমার থেকে লম্বা হয়, ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপর পড়লো। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরবের কিছু কাজ, তাড়াতাড়ি নড়ে উঠলাম। ভিজো না। হুম। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসছে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন। মনে হচ্ছে প্রকৃতি নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে। আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন, সুযোগ কাজে লাগাবেন? জবাব দিলাম না। আমি আরবের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরলো। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটাই, বৃষ্টি কম পড়বে, আমি সরে যাচ্ছি। না। আসো, আমি তো যাচ্ছি। দাঁড়ান। কেন? তোমার সমস্যা হবে না? থাক, যান না, আমি আসছি আপনার ওদিক। না। যা বলছি শুনলে প্রবলেম? আমি আরবের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাত স্পর্শ করছিল। আরব আর চোখে আমার দিকে তাকাতে লাগলো, যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি। বৃষ্টির চেয়েও বেশি আরাবের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরবের প্রচুর ইচ্ছা হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরবকে আনহার দিকে টানছে। নিজের অজান্তেই আরব আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠল আনহা। আব- কিছু বলতে যাবে, কিন্তু আরহাব ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। আরবের মাথায় এখন কিছু কাজ করছে না, শুধুই আনহা তার মাথায়। আরব আনহার দিকে তাকিয়ে আছে। আরবের চোখের দিকে তাকিয়ে আনহা কিছুটা ঘোরে জড়াতে লেগেছিল। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো, ঘোর কেটে গেল দুজনেরই। সরি। সখী, ভয় লাগছে? কিছুটা। চিন্তা করবে না, কিছু হবে না। ক্ষুধা পেয়েছে? না।
কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। খাবেন? না। শ্, খান। বৃষ্টি কখন থাকবে কে জানে। আচ্ছা। আমি আর আরাব শেয়ার করে খেলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরাবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দরপোলা, মানে? শয়তানি তো। কি? সে আমার বোতলে মুখ লাগালি কেন? হ্যাঁ, সরি, ভুলে গেছিলাম। আমার বোতল। প্রবলেম কই? আমার একটা মাত্র বোতল আনছি আমি। ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে। কি বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট। আমারে তো করলেনই, আমার বোতলেও। আমার বোতল। আনহা, বাচ্চামির লিমিট আছে। আপনার লিমিটেড গোষ্ঠী কিলাই। আমার বোতলে মুখ লাগালেন কেন? হ্যাঁ, চুপ, একদম চুপ। ভুলে যাওয়া না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে। আমি ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম, কিছুটা সরে দাঁড়ালাম আরবের থেকে। আরব বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছু বললো না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরাব কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আনহা থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? মানে না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান রেখেছি, কিছু আনছি কিনে। না মানে একা থাকবো আমি? কেন, ভয় পাও? না না, একদম না। আনহা কিছু ভয় পায় না, যদিও ভয় পাচ্ছি। তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেকটা ভিজে গেছে, যা অনেকের নজর কেড়ে নিবে, তাই বলেছি। আর কোনো কথা বললাম না। আরব আগাতে লাগলো। মিস্টার আরব, কি? তাড়াতাড়ি আসবেন। আরাব তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর আরাব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগলো। আনহা আনহা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব বুঝে গেল আনহা কী কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হলো। ও গিয়েই, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না, মানে। চুপ। আরে, কেন আসছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চামি, আজব। হয়েছে। না। গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না পাগলি হবে। ধুর। ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে, কিন্তু আমি খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। আরাব ভালো করেই বুঝলো আমাকে বকেও লাভ নেই, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এটি কি? গাউন, একটা সুতি। হনা, স্কার্ফ পাইছি। ও নামছেন? হনা, স্কার্ফ পাইছি, নাও। বাহ, আপনার তো চয়েস আছে। ও শিখলেন? এত এ তো গপ ছিল, শিখা কোনো ব্যাপার? ওহো, ভুলে গিয়েছিলাম। সরি সরি, কিন্তু কি? পাল্টাবো কেন? এখানেই কোনো গাছের আড়ালে? থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি করো। না। যদি না করো, আমি জোর করে পরিয়ে দিব। হ্যাঁ। জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নেই ভাবলাম। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়ে আরব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমাকে মেরুন রংটা মানিয়েছে বেশ। হয়েছে, সবসময় একই রকম। যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। যদি তাই হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না, আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকতো। আরব জবাব দিল না, তাই আমিই বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়েও ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি। আর সবার ক্ষুধা লেগেছিল বলে খাচ্ছিল তারা, তাই ধরতে পেরেছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। কি রে, কই ছিলি? এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটে এলি, কেমন কাটলো? বাবু, জুতা খাবা? ওহো, আমি বললেই দোষ? পাখিরাও বলছে। উলি উলি, এবার বল কেমন কাটালি? বাবু, তোমাদের প্রত্যেকটারই চিনি, আর সাধু শাস্ত্রে আইসো না। ওকে,
ওই সবাই দাঁড়া। দাঁড়া, সবাই বলছি। সবাই দাঁড়ালো। সবাই দাঁড়ানোর পর আমি এরম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল, নিয়ে সবগুলোর পেছনে দৌড়। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে, কারণ প্রথমেই আমি হারিয়ে গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর শয়তানিগুলো তোদের জন্য আমি বকা খেলাম। ও মনু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ? আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো করে মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগলো, কেউ ঘুমোতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। ভালো লাগছিল আমার। বেলকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে দেয়। হঠাৎ আরবের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। অনেক কয়েকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর বেলকনির বাইরে আরাবকে দেখতে পেলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাব ওই দিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বললো। আমি ভিতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশিই খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার বেলকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাব সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। এখন আমাকে ইশারায় ডাকছে। আমি তাকে ফিরে যেতে বললাম ইশারায়। আর আরো বললাম আমি যাব না। আরব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরো কিছু সময় পর আমি নিজেই নিচে নেমে গেলাম, ছাতা হাতে তার কাছে যেতেই। এভাবে ভেজার মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমার কে? কেউ না। তো? তো কিছু না। হয়েছে, আমি উপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করে জানি তুমি পারো কি না। পারি না। ভালো করে গান গাবা নাকি আমি সারা দিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেইল করছেন? যা ভাবো। ফাইন, থাকুন। এইটুকু বলে 10 কি 16 পা আগালাম। তারপর পেছন ঘুরে দেখি আরব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী, তাই তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার। তবুও ফিরে গেলাম। ওকে, গান শোনাবো, ভেতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে, আমারটাই নাকি? না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুমটাই। ওকে বেবি, চলো। আমি আরবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওই দিক দিয়ে যেতে দেখে আরবকে নিয়ে এক কর্নারে লুকালাম আমি। মানুষ দেখলে খারাপ ভাববে তাই লুকালাম। যদিও আরাব আর আমি বেশি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে এসেছিল। আরবের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে, মাতাল করে। আমি আরবের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম আমি নিজেও জানি না। আরবের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না, কিছু না। যাবেন কিনা? ওকে। আরাব আমার রুমে আসতেই ওকে গামছা দিয়ে দিলাম আমার। ও মাথা মুছছিল। এমন সময় মাথায় এলো, কাপড় চেঞ্জ করবেন কি করে? মাথায় তো আসেনি। লাগবে না। গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরাব বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না যে আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে নিয়ে কি এখনো মনের দিক দিয়ে কষ্ট দিতে চায় সে? এইসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরব চলে এলো এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। শারীরিক ভাবেই শুধু। যাই হোক। স্বার্থপর আপনি। নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন। আমার পাশে বসতেই লাগলেই বলি, ওইদিকে বসুন। ওকে। কিছুটা কষ্ট লাগলো। কষ্ট পেলেও কিছুই করার নেই। আপনি যা করেছেন তার পাশে। ওকে, দূরেই আছি, শুরু করো। আমি গান ধরলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি ভালো গান করো। ধন্যবাদ। হুম। এবার আসুন।
বের করে দাও। ধরে নিন তাই। আরাব উঠে যেতে লাগলো যাওয়ার আগে। আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দেই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে, আর জানি পারবে না। আরাব চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে। আনহা, বল। তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে? কে নাসির? ভুলেই গিয়েছিলাম আরব নাসির সেজে এসেছে। দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। না, ভাইয়াটা ভিড় ছিল। আমি বাইরে ছিলাম তাই কাছে গিয়েছিলাম। সত্যি? হুম। ওকে রে। আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে। আমি মিথ্যা বলেছি জানি। আর তারপরেও কয়েকটা দিন কেউ কারো সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো করে থাকতে লাগলাম। এমনটা যেন কেউ কাউকে চিনিই না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম। কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরবের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রেখেছে। আমি আরবের প্রতি কিছুটা দুর্বল, আমিও জানি। কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু সমস্যা ঘটলো আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কোনো মতে বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচছি? আরাব কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আমার মাথায় ঘুরছিল। এমন সময় মিমির কল আসলো। কই আছিস? বল। বাড়িতে কেন? একটু ক্যাফেতে আয় এখনই। পারবো না এখন। আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। ওকে, আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরাবকে দেখলাম। একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো আরাব। একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ লাগতে লাগলো আমার। তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাব কোনোদিনও ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আমায় ডাকলো। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন যেন কাজিন হয়। সে পছন্দ করে আমায়, কিন্তু আমি তো তাকে আগেই নাক বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে? নিয়ে এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম আরাব এবার আমার দিকে একবার ঘুরলো। আমি তাকাতেই চোখ সামনে নিল। জি বলুন, কি দরকারে? না, মানে চিন্তা করো না। ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন কি দরকার। আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে। তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা, আমি রাজি। থ্যাংক ইউ, অনেক বেশি। আমি আর রিয়াদ ভাইয়া আরো কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরাব আর তার গার্লফ্রেন্ড আর এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাব উঠে আমার দিকে এলো। আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। আনহা, জি বলুন। কথা না বলে রিয়াদ ভাইয়া খারাপ ভাবে, তাই জবাব দিলাম। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? ধর্ষণের উপর যেটা। ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাইছে। পরে কথা হবে, হ্যাঁ, প্রোগ্রাম নিয়ে তাহলে। আম- আপনার সাথে তাহলে প্রোগ্রাম নিয়ে পরে কথা হবে। আজ আসি। রিয়াদকে উদ্দেশ্য করে বললাম। আমি আচ্ছা। উঠে আরবের সাথে হাঁটতে লাগলাম। বলুন কি দরকার। গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। কেন? আগে তো পাইতো না। এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? আন্দাজেই বললাম। মজা ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটা কে? হ্যাঁ, হয় কেউ। মিশিও না, ভালো না মনে হয়। আমার ব্যাপারে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলছি তাই। শুনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট আ ব্লাডি বডি লাভার।
ইয়া, আই অ্যাম দ্যাট। Get away, okay? You are not related with me. And I don't want to see your face again. বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আরব তাড়াতাড়ি আমাকে নিয়ে গেল হসপিটালে। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। আরব ভালো করেই বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথায় হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে বাড়তে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালে বেডে বসেই আমি এইসব ভাবছিলাম। আনহা, আমাকে কিছু বলতে হবে না। আনহা বিয়ে করবা? আরবের এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরবকে আমি বুঝিয়ে ছাড়বো সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তা বুঝবে না, তাই উল্টো রাস্তা। পরদিন সকালে কলেজে যাচ্ছিলাম, এমন সময় আরব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? ও, চলেন। আজ আর কলেজ করবো না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াস? জি, বিয়ে কবে করছেন? তুমি বলো, এখনই রাজি আমি। না, আগে প্রস্তাব দিন। গাড়িতে ওর পাশে বসতেই আরবের হাত ধরলাম। আরব অবাক, কারণ আমি এরকম কখনোই করি না। এখানে আপনার বেবি আছে। বেশ কিছু সময় হাত দিয়ে রাখলো। এভাবে আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন। যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতাম। আরব আগেই আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আমার চাওয়া মতোই সবকিছু হচ্ছিল। আরবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন। আনহা, কাল কখন দেখা করবা? কেন? শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা, পাগল হয়েছো? না তো। একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? আমার কি দোষ ছিল? আনহা, এভাবে বলো না। বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করেছি। আর আমি ভুল করছি আগেই তো সরি বলছি। না কিন্তু আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে আগের গুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? জানি জবাব নেই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দেব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব। আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলেই চলে এলাম। তারপর রাতে আরবের মাথা গরম হয়েছিল, ও পাগল প্রায় হতে লাগলো। কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইলো। কেউ কেউ মাফ করলো, তো কেউ কেউ গালি দিল। আরব কিছু বললো না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইলো আল্লাহর দরবারে। পরের দিন সকালেই আনহাদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম আমরা। বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তার এক কোণে আরব দাঁড়িয়ে, চোখে পানি, লাল হয়ে আছে তার চোখ। ভালো করেই বুঝলাম চিন্তায় ছিল সে। আরব এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে। আম্মু আব্বু ঢুকতেই, কি হয়েছে এই অবস্থা যে? আনহা, আমাকে ক্ষমা করে দাও। আরো অনেক কথা বলে মাফ চাইলো। উঠুন। মাফ করো। বাদ দিন। প্লিজ ক্ষমা করো। মাফ করেছি। সত্যি? হুম। ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রাখছিলাম। আচ্ছা, বাদ দিন, বাড়ি ফিরুন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। মানে কার বিয়ে? আপনার আর আমার? না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটাপিটা করবে আপনাকে আমাকে। আনহা, সত্যি এটা। জলদি আসুন। আরো দেরি করলে পেটে পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাকে নষ্ট করবো কেন? হ্যাঁ, আমার বাবু এটা। আই লাভ ইউ। এই নোংরা মানুষ, গোসল করে আয়। হনুমান কোথাকার।
এই হনুমানটাকেই পাবা। আহা, পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে, পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে। বিয়ের পরে সব জানিয়ে দিয়েছিলাম কেন এমন হলো, এই সেই। ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হলো, হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আর আবার আমার মেয়ে হলো, নাম রাখা হলো আরবি। হ্যালো ভিউয়ার্স, গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।